লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেঘ, তুই কোনোদিন তো বলিসনি এসজি স্যারের প্রতি তোর ক্রাশ ছিল। একেবারে সুভদ্রা হরণের মতো দিদির পর হরণ করে ফেললি। আসলে তোরা ঠিক জানিস না পুরো ব্যাপারটা। কিরকম বলতো ব্যাপারটা? বল না, আমরাও শুনি। এরকম মশলাদার ব্যাপার তো আর বটতলা মার্কা বইতেও পাওয়া যেত না। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসটা আগে করে নি। আচ্ছা, এসজি স্যারের ক্লাস তো, সেটা যে রেগুলারলি ভালোভাবেই চলছে তোকে দেখে বেশ বোঝাই যাচ্ছে। আচ্ছা মেঘ, তোর আবার ক্লাস করার কি দরকার? তুই তো রাতে দরজা বন্ধ করে ক্লাসটা করে নিবি। শোন, তোরা এইভাবে কথা বলছিস কেন ওর সাথে? কেন এরকম ভাবে অ্যাটাক করছিস যেন খুব বড় একটা অপরাধ করে এসেছে? বাবা, অ্যাটাক করতে কোথায় দেখলি তুই? এই রেশমি, তুই কি এসডির বইয়ের চামচা হয়ে ভালো রেজাল্ট করার প্ল্যান করছিস? সত্যি কি মেন্টালিটি না তোদের! হে রেশমি, পাকামিটা একটু বন্ধ কর তো। আমরা বন্ধুর সাথে একটু ইয়ার্কি করতে পারবো না? আচ্ছা মেঘ, আমি একটা কথা বলতে চাই। মানে তুই আমাদের বন্ধু হতে পারিস, কিন্তু তুই যেটা করেছিস না সেটা খুব আনএথিক্যাল, মানে অন প্রিন্সিপাল। আমি বিষয়টা ঠিক সাপোর্ট করতে পারছি না। তোর দিদির সাথে তো এসডি স্যারের বিয়ে ঠিক হয়ে গেছিল, ওদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল না? আর তোর দিদি তো আমাদের ইউনিভার্সিটিতেও এসেছিল। হ্যাঁ, আমাদের ফাংশনেও তো আগে এসেছিল। ইনফ্যাক্ট ফাংশনের দিনও এসেছিল। কি দারুণ দেখতে, কি গ্রেসফুল। আমার মনের মধ্যে না এই বিষয়টাই খচখচ করছে। তুই পারলি কি করে দিদির বিয়েতে দিদিকে সরিয়ে দিয়ে? আমি কি করেছি আর কি করিনি সেটা তোরা কেউ দেখিসনি, আর আমি এখন যেটাই বলবো তোরা সেটাই অবিশ্বাস করবি। তোরা তো আমাকে অপরাধীর কাঠগড়ায় তুলেই ফেলেছিস, কাজে এখানে এখন দাঁড়িয়ে এই কথাগুলো ডিসকাস করার তো কোনো মানে হয় না। চল ক্লাসে যাই। কেন বিশ্বাস করবো না? বিশ্বাসযোগ্য হলে নিশ্চয়ই বিশ্বাস করবো। কোনে বদলটা হলোই বা কি করে বল? আমি জানি। আচ্ছা তুই কি করে জানলি? তুই ওইখানে ছিলিস নাকি? আরে আমার পাশের বাড়ির সুজাতা বৌদি, বুঝলি, উনি মেঘদের কিরকম একটা রিলেটিভ হন। উনিই বলছিলেন যে এসজি স্যার নাকি বিয়েতে বসার আগে বলেছেন যে উনি মেঘকে বিয়ে করতে চান, আর মেঘের বাবা তাতে রাজি হয়ে গিয়েছিলেন। সব থেকে বড় কথা, মেঘের দিদি সকলের আগে রাজি হয়েছে। কিরে মেঘ, তাই ঘটেছিল তো? থাক না রেশমি ওসব কথা। দেখ, আমার অনেকদিন অনেকগুলো ক্লাস মিস হলো, এখন চল না ক্লাসে যাই। এটা আমি মিস করতে পারবো না, আমার অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজে সমস্যা হয়ে যাবে। ক্লাসটা কি এসজি স্যারের বলে তোর বেশি তাড়া? বল না আমাদের, এসজি স্যারের সাথে বিয়ের আগে কিভাবে মিট করেছিস? আর বিয়ের আগে এসজি স্যার তোকে কবার কিস করেছে? আমি ক্লাসে যাচ্ছি, বুঝলি? আর তোদের একটা কথা বলি, সেটা তোরা বিশ্বাস না করলেও সত্যি আর করলেও সত্যি। বিয়ের আগে আমার সৌরনীল স্যারের সাথে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, আর উনি যখন আমাকে বিয়ের কথাটা বলেছিলেন, ইট কেম টু মি অ্যাজ আ শক। আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম। তা তুই রাজি কেন হলি? না বলে দিতে পারতিস। সেটা কেন বলবে? মনে মনে তো ক্রাশ ছিল দিদির হবু বরের উপর। ও যতই এখন ন্যাকা সাজুক, সেটা ছিল, আর সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। তোরা দেখিসনি মেঘ যখন গান গাইতো এসজি স্যারের সঙ্গে, কিভাবে মেঘ এসজি স্যারের দিকে তাকিয়ে থাকতো যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আমি তো শুনেছি আমাদের ইউনিভার্সিটির অনেকেরই সৌরনীল স্যারের উপর ক্রাশ ছিল, কিন্তু আমার ছিল না। পাপি ওখানে দাঁড়িয়ে ওভাবে জোর না করলে আমি এই বিয়েতে কোনোদিনই রাজি হতাম না। দিদির কথাও ভাবলি না? যে এতদিন ধরে নিজের বিয়ের জন্য তৈরি হলো, তাকে পেছন থেকে ল্যাং মেরে দিলি। ছি! শোন মৌসুমি, সব না জেনে এত কথা বলিস না প্লিজ। যেটা সত্যি সেটাই তো বলেছি। তুই তো পেছন থেকে ফাউল করেছিস। এই শোন, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়েটা তো ওদের পারিবারিক ব্যাপার, তোরা কেন এটা নিয়ে ওকে কথা শোনাচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। তোরা তো আউটসাইডার। দেখ ভাই, কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু খুব হ্যাপি হয়েছি। আমি যতবার এসজি স্যার আর মেঘকে একসঙ্গে গান গাইতে দেখতাম না, আমার মনে হতো কিছু একটা কেমিস্ট্রি আছে, আর না থাকলেও হলে বেশ হয়। শুনছিস তো, আমি কিন্তু একা না। তোদের কেমিস্ট্রির কথা কিন্তু সবাই দেখেছে। তোর নাকি ক্লাস ছিল না? কেন এত নাটক করলি তুই? শোন, আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তুই কি যাবি ক্লাসে? হ্যাঁ চল, এরা যেন সবাই মিলে একটা খাপ পঞ্চায়েত বসিয়েছে, আর সব খাপের মাথা এক একটা। চল তো। চ আমরাও ক্লাসে যাই। আমি না মেঘকে আর টলারেট করতে পারছি না। একেই তো ভালো গায়, তার মধ্যে পড়াশোনায় ভালো হওয়ার জন্য এত দিমাগ। এখন আবার এসজি স্যারের বউ হয়ে সবকিছুতেই এগিয়ে থাকবে। যেমন পরীক্ষাও দিক, ও সকলেরই আগে থাকবে।
তুই যেমন গানই গাস, তোকে সখীর গান গাইতে হবে, আর ও গাইবে শ্যামার গান। ঠিক বলেছিস। কিছু একটা করে ওকে যদি সবার সামনে ফলস পজিশনে ফেলে দিতে পারতাম না, তাহলে ওর ওই দিমাগ ভেঙে যেত। মেঘ, দিদি ভাই, তুই যা, আমি একটু আসছি। কিরে, তুই এখানে? হ্যাঁ, তুই এই বইগুলো ফেলে এসেছিলি, তাই দিতে এলাম। সামনে তোর পরীক্ষা, যদি দরকার হয়। দিদিভাই, তুই বইগুলো ঠিক করে দেখিস নি? এগুলো তো গ্র্যাজুয়েশনের বই। আমাকে তো একটা ফোন করে জিজ্ঞেস করতে পারতিস, শুধু শুধু এত দূর ছুটে এলি। এই বাবা, আমি তো বুঝতে পারিনি। আমার মনে হলো তোর বই দরকার হলেও হতে পারে, আবার কবে বাড়ি আসবি না আসবি, তাই নিয়ে এলাম। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। তা তুই কি এখন ক্লাসে যাচ্ছিলি? হ্যাঁ, ফার্স্ট ক্লাসের তো সময় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি। যা যা, আমি আর দেরি করাবো না, তুই ক্লাসে যা, আমি চলে যাচ্ছি বাড়ি। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে বেরোস, অনেক রোদ্দুর কিন্তু বাইরে। এসব নিয়ে আর তোকে ভাবতে হবে না, তুই যা। মেঘ, তোকে তোর জোরের জায়গায় আমাকে এবার বিপদে ফেলতে হবে। কি করে সেটা আমি জানি না, কিন্তু বিশ্বাস কর, এখানেও তোকে আমি শান্তিতে থাকতে দেব না। দরকারে আবার আসবো, বারবার আসবো, কিন্তু খুঁজে ঠিক বের করব আমি উপায়। লক্ষিন্দরের বাসর ঘরে যদি সাপ ঢুকতে পারে, তাহলে আমি কেন এখানে আমার উপায় বের করতে পারবো না? আমার তো মনে হয় উপায় কিছু আমার আশেপাশেই আছে। তোর বন্ধুদের কথা কিছু তো লুকিয়ে শুনলাম। তোর শত্রুর অভাব নেই, এটা আমি বুঝে গেছি। ময়ূরীদি, তুমি তো মেঘের দিদি, ময়ূরী তো। হ্যাঁ, আমি তোমাদেরও চিনি। তোমরা মেঘের ক্লাসের তো, তোমাদের আগে দেখেছি তো। হ্যাঁ, আমি মৌসুমী ও পুনাম। পুনাম তো আবার ভালো গান গায়। ওই আর কি। দেখো না, তোমাদের বন্ধু বাড়িতে বই ফেলে এসেছিল, তাই আমি দিতে এসেছি। দেখলাম তো, তোমার মতো দিদি মেঘের, এটা দেখে আমার ভীষণ হিংসা হয়। এভাবে বলো না প্লিজ, দিদিরা তো এরকমই হয়, ছোট বোনদের জন্য সবকিছু করতে পারে। আচ্ছা, তোমরা তো মেঘেরই ক্লাসমেট নাকি? হ্যাঁ। তা তোমাদের বন্ধুরা ক্লাসে গেল, তোমরা গেলে না? কি ব্যাপার, আজকে ক্লাস বাঙ্ক নাকি? তোমরা মেঘের কেমন বন্ধু সে আমি খুব ভালো করে জেনে গেছি। তোমাদের কিছু কিছু কথা তো আমার কানে এসেছে। আমার যতদূর মনে পড়ছে, তোমরা মেঘকে নিয়ে জেলাস। তোমাদের দিয়ে কি আমার কাজ হবে কোনো? বাজিয়ে দেখতে হবে। আসলে কিছু মনে করো না ময়ূরীদি, মেঘ যেটা তোমার সাথে করছে না, তাতে ওকে আমাদের বন্ধু হিসেবে মানতে জাস্ট লজ্জা করছে। ও এরকম করার পরেও তুমি ওর জন্য এত ছুটে ছুটে এলে? ময়ূরী, তুমি খুব ভালো গো। আরে তোমরা এভাবে বলো না প্লিজ। আমার মনে হলো ওর সামনে পরীক্ষা, যদি এই বইগুলোর দরকার পড়ে, তাই আর কি। অবশ্য এখন তো ডিপার্টমেন্টের প্রফেসর ওর পার্টনার, এখন বোধহয় ও পরীক্ষা না দিলেও ফার্স্ট হয়ে যাবে। তোমার এটা মনে হয় না? দেখো, আমি যদি অন্যদেরকে এটা বলি, তখন ভাববে আমি জেলাস। না, এরকম তো অনেক জায়গাতেই হয় শুনেছি। ঠিকই বলেছো তুমি, এখন তো ইউনিভার্সিটিতে ওকে কেউ হারাতেই পারবে না। কেন পারবে না? Good morning, sir. Good morning. Sit down. তোমাদের এই উঠে দাঁড়াবার স্বভাবটা কিছুতেই গেল না। স্যার, কিছু কিছু অভ্যেস থাকা ভালো, এটা আমাদের ন্যাচারালি আসে। মার্ক অফ রেসপেক্ট। তোমাদের মধ্যে কিছু সংস্কার একেবারে ডিপে ঢুকে আছে, আমার ক্ষমতা নেই সেটা কাটাবার। ভালো, তোমরা যখন এই উঠে দাঁড়াও না, আমার কেমন নিজেকে ঝাঁপানা মনে হয়, সম্রাট মনে হয়। যাই হোক, কনিনিকা ঘোষ। ইয়েস স্যার।
রূপসা রয়। ইয়েস স্যার। তুই কি আজকে মাথা নিচু করেই পুরো ক্লাসটা করবি? এই মেঘ, তবে আজকে এসজি স্যারকে কিন্তু দারুণ স্মার্ট লাগছে। হ্যাঁ, এই শার্টটা কি তোর পছন্দের? রাজদীপ ভৌমিক। মৌসুমী চ্যাটার্জি। মৌসুমী চ্যাটার্জি। এই একটু আগে তো বাইরেই ছিল। শোকে দুঃখে ভেতরে আসতে পারেনি, বুঝলি? মেঘ রয়। প্রেজেন্ট স্যার। কি হলো, এত হাসির কারণ কি? স্যার ওটা মেঘ রয় না, মেঘ গাঙ্গুলি হবে। কেন? বাহ, সৌরনীল গাঙ্গুলির ওয়াইফ মেঘ গাঙ্গুলি হবে না? নট নেসেসারিলি। সেটা যে হতেই হবে তার তো কোনো কারণ নেই। মেঘ হতে পারে, মেঘ রয় হতে পারে, মেঘ গাঙ্গুলিও হতে পারে, আবার মেঘ রয় গাঙ্গুলিও হতে পারে। এবার কোনটা হবে আর কোনটা হবে না সেটা ও নিজে ঠিক করবে। এনিওয়ে, বিক্রম সেন। কি রে, তোর তো দেখছি চোখই সরছে না বরের দিক থেকে। রেশমি রয়। রেশমি রয়, তোমার কথা বলা শেষ হয়ে গেলে অ্যাটেন্ডেন্সটা দিলে ভালো হয়। ইয়েস স্যার, সরি স্যার, আই মিন প্রেজেন্ট স্যার। তুমি বলছো মেঘকে হারানো যাবে? হ্যাঁ, কেন যাবে না? ও তো আর সুপার হিউম্যান নয়। অবশ্য ও হেরে গেলে দিদি হিসেবে আমার একটু একটু খারাপ লাগবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না কোনো ফেয়ার উপায়ে ওকে হারানো যাবে। কেন যাবে না? ঠিকভাবে পড়াশোনা করলে হারানো যাবে না? নিশ্চয়ই যাবে। মনে হয় এসডি স্যার ওকে ঠিক সামনে ঠেলে দেবে। আনফেয়ার উপায়? হ্যাঁ, শিওরলি। তাহলে তো ওকে হারাতে তোমাদেরকেও আনফেয়ার হতে হবে। কি হলো, ঘাবড়ে গেছো মনে হচ্ছে তো? আমি তো জাস্ট মজা করছিলাম। আমার কিন্তু মজা আসছে না। তোমার বোন, তাও বলছি আমি কিন্তু দরকার পড়লে আনফেয়ারও হব। এরা আমার কাজে লাগবে মনে হচ্ছে। এই রে, পরিস্থিতি উত্তপ্ত মনে হচ্ছে। বলছি, তোমাদের এখানে ঠান্ডা পাওয়া যায়? হ্যাঁ, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না, মাই ট্রিট, আমি বড় তোমাদের থেকে, ঠিক আছে? ঠিক আছে, চলো। চলো। কোন দিকে? ওদিকে? হ্যাঁ। ওয়েল, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আজ আমরা 17th সেঞ্চুরির ফার্স্ট হাফ নিয়ে কথা বলবো। 17th সেঞ্চুরি মার্কড এ শিফট ফ্রম এজ অফ ফেথ টু অ্যান এজ অফ রিজন। বিশ্বাস থেকে যুক্তির দিকে যাচ্ছে মানুষের চিন্তাভাবনা। সমাজে, রাজনীতিতে, সাহিত্যে সব কিছুতেই মানুষের চিন্তাধারা পরিবর্তনের একটা ইম্প্যাক্ট পড়ছে। কি হলো, কিছু বলবে? হ্যাঁ স্যার। বলো, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার, বলছিলাম যে আজকে না অত পুরনো ইতিহাস না পড়ে একটু নতুন ইতিহাস জানতে ইচ্ছে করছে। সেটা কিভাবে সম্ভব? এখন তুমি যদি বলো যে তুমি 17th সেঞ্চুরি কভার না করে তুমি সোজাসুজি 20তে আসতে চাও, তাহলে তো সেটা তো মুশকিল। স্যার, আমি 21st আসার কথা বলছি। কি বলতে চাইছো বলো তো? স্যার, 16 বছর হয়ে গেলেই সবাই বন্ধু বন্ধু, এটা আপনি মানেন তো? তুমি বলে যাও, আমি শুনছি। স্যার, সেই বন্ধুর জায়গা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আজকে মধ্যযুগের সাহিত্যের রোম্যান্স না পড়ে আপনাদের রোম্যান্সের কাহিনীটা বলুন না স্যার, আপনার আর মেঘের। প্লিজ স্যার। হ্যাঁ স্যার, ওটাই হোক, প্লিজ প্লিজ স্যার। এক মিনিট। বসো। এটা আমার কাছে কেন তোমরা শুনতে চাইছো? মেঘ তো তোমাদের ক্লাসমেট, ওর কাছে শুনে নাও। দূর, ও তো কিছু বলতেই চায় না, শুধু চুপ করে থাকে। কিন্তু আমাকে তো সিলেবাসটা এগোতে হবে। দেখো, তোমাদের সামনেই পরীক্ষা, এটার থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। সো আমার অ্যাডভাইস হচ্ছে তোমাদের বন্ধুর মুখ খোলা। ওয়েল, যেখানে ছিলাম, আর্লি 17th সেঞ্চুরি, a time of political and social unrest in England, but this time produced greatest poetries in English. আচ্ছা, কোন কবির নাম এই সময় সব থেকে বেশি মাথায় আসে বলো তো?
স্যার মিল্টন। তোমার সঙ্গে যেটা হয়েছে না ময়ূরী, আমার সঙ্গে যদি ওটা হতো, আর যাই হোক, সারা জীবনের জন্য আমি মেঘকে কোনোদিন ক্ষমা করতাম না। ক্ষমা না করে কি করতে? যে নিজের মায়ের পেটের বোন, নিজের ব্লাড, যাকে জন্ম থেকে কোলে পিঠে করেছো, যে হাঁটতে শিখেছে তোমার আঙুল ধরে, তাকে কি বা করতে আমাকে বলো না। জানি না কি করতাম, কিন্তু কিছু তো করতাম। আর যাই হোক, ছেড়ে দিতাম না। আমিও ছাড়তাম না। আমি তো সৌরনীল স্যারকেও ছাড়তাম না। একটা মানুষের এতটা সাহস হয় কি করে বলো তো? পুরুষ মানুষ বলে যা খুশি তাই করবে বলতো? আমার মনে হচ্ছে তোমরা দুজনই আমার আগের জন্মের কেউ। জানো, আজ অব্দি মা বাদে আমার কষ্ট কেউ বুঝতে চায়নি, কেউ না। তোমরা এরকম কাছের মানুষের মতো কথা বলছো বলে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আমার খুব ইচ্ছে করছে। মনের কথা, ক্যান্ডিড কথা। আজ অব্দি কাউকে মুখ ফুটে বলতে পারিনি কখনো। বলো না ময়ূরীদি, সব কথা মনের মধ্যে লুকিয়ে রেখো না। তোমাদেরকে প্রমিস করতে হবে, এই কথাটা তোমরা কোনোদিনও মেঘের সামনে বলবে না। প্রমিস করো। কেন বলবো? আমাদের কি মাথা খারাপ নাকি? মেঘ আমাদের ক্লাসমেট হতে পারে, আমাদের বন্ধু না। ওর মতো এরকম সুযোগ সন্ধানী মেয়েকে আর যাই হোক আমরা বন্ধু ভাবি না। আসলে কিছু মনে করো না ময়ূরীদি, তোমার বোন না সবসময় লাইমলাইটে থাকতে ভালোবাসে। ক্লাসে যখনই গানের কথা আলোচনা হলো, ও অমনি সব ফোকাস নিজের দিকে টেনে নিল। আমি কিন্তু ওর থেকে অনেক বেশি ট্রেন্ড আর্টিস্ট, এদিকে ও সব জায়গায় মেন ভয়েস। মনে হচ্ছে আমার কাজটা হয়ে যাবে। উফ, শুধু চুপ করে বসে এদের দুঃখভারী কাহিনী শুনে যেতে হবে আমাকে। ঠিকই তো, খারাপ তো লাগারই কথা। আমি তো শুনেছি তুমি নাকি আবার কোন অল ইন্ডিয়া কম্পিটিশনও জিতেছো। এটা তো এখানে কেউ মনেই রাখলো না, সবই মেঘ। তুমি যেন কি একটা বলতে চাইছিলে ময়ূরীদি, কি যেন একটা শেয়ার করবে বলছিলে। প্রমিস করো তোমরা কাউকে বলবে না। প্রমিস। সেই দিন বিয়ের আসরে আমার নিজেকে খুব অসহায় লাগছিল জানো। এরকম ইনসাল্ট কেউ যেন আমার চরম শত্রু কেউ না করে। নীল তো নিজের পেট্রিয়ার্কির জায়গা থেকে বলে দিল একে না ওকে বিয়ে করব। তোমরাই ভেবে দেখো, একটা বিয়ের আসর এক মুহূর্তে বাজার হয়ে গেল। কেউ নীলকে কিচ্ছু বলল না। আমার যা অপমান হলো, আমার মা ছাড়া আমার হয়ে আর কেউ মুখ খুলল না। বাবিও নীলের দিকে চলে গেল, মেঘকে বিয়ে করতে বলল। আর মেঘ আমার ছোট বোন, আমার সব থেকে কাছের জন। সেই ছোট থেকে আমার সুখ দুঃখের সাথী মেঘ, সে আমার অপমানে কি একটাও কথা বলেছিল না? আমার হয়ে মুখ খুললো না। সে কি করলো? বাবার বাধ্যমে এসে যে বিয়ের পিড়িতে বসে গেল। একবারের জন্য আমার কাছে এসে আমার অনুমতি চাইলো না জানো, একবারও না, একটা কথাও বললো না। আমার জন্য সাজানো বিয়ের পিড়িতে ও বসে পড়লো। আচ্ছা দিদি, মেঘের উপর তোমার রাগ হয় না? রাগ হয় না বলার মতো মিথ্যেবাদী বা মহামানবী কোনোটাই আমি নই। হ্যাঁ, রাগ হয়, মনে মনে কষ্টও হয়, কারণ আমার তো এই প্রাপ্য ছিল না গো। তাহলে কিছু করো না কেন? কি করব? কেন নিজের অপমান ফিরিয়ে দেবে? একদম আমার মনের কথা বলেছো তুমি। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় ওই অপমানটুকু যদি ওকে একটু হলেও ফিরিয়ে দিতে পারতাম না, তাহলে আমার মনে খুব শান্তি হতো। মেঘ, তুই জানিস তোর বিয়ে নিয়ে সবাই এত রকমের গল্প করছিল, সবকটা যদি কম্পাইল করিস না একটা ইয়াম মোটা বই হয়ে যাবে। তাই নাকি? কি বলছিল? আরে দূর, তোর ওসব শুনে কাজ নেই, খারাপ লাগবে তো। তুই না বললে কিন্তু আমার বেশি খারাপ লাগবে। অমনি দিলি তো আমার দিকে ঘুরিয়ে। বলছিল যে তুই নাকি তোর দিদির বিয়ের দিন সকালে সকলকে লুকিয়ে এসজি স্যারের কাছে গেছিলি। তারপর গিয়ে তো নাকি তুই কি নাকে কান্না কেঁদেছিস যে এসজি যদি তোকে বিয়ে না করে তাহলে তুই মরে যাবি, সুইসাইড করে নিবি। আর তাই উনি আমাকে বিয়ে করে ফেললেন, তাই তো? হ্যাঁ, একেবারে। তো সকলকে লুকিয়ে যখন গেলাম, দেখলোইটাকে আর শুনলোই বাকি। এ বাবা, হ্যাঁ তাই তো। ইস, দেখেছিস, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। এইটা যদি বলে দিতাম না তখন, তাহলে মৌসুমীর মুখটা দেখার মতো হতো। আর জানিস, ও
পরের দিন এসে মৌসুমি আর পুনম মিলে তোর নামে রটাচ্ছিল যে তুই নাকি এসডি স্যারকে বলেছিস যে মি টু কেসে ফাঁসিয়ে দিবি, এইরকম বলে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। মি টু, হ্যারাসমেন্ট কেস, এগুলো পুনম আর মৌসুমি রটিয়েছে। কিন্তু কেন বলতো? ওদের সঙ্গে তো আমার কোনো ঝগড়াঝাটি নেই। সেই দিন সবার সামনে আমি যেরকম অপমানিত হয়ে দাঁড়িয়েছিলাম সেরকম ভাবে সেম মেঘও যদি সবার সামনে অপমানিত হয়ে দাঁড়ায় না, আমার তাতে একটু হলে সত্যিই শান্তি হবে। সেটা তো হতে পারে দিদি। কিভাবে? এই শোনো, আমি কিন্তু ওর কোনো বড় ক্ষতি চাই না, আমি শুধু ওকে অপমানটা ফিরিয়ে দিতে চাই, ব্যাস। ওই অপমানের যন্ত্রণাটুকুও একটু বুঝুক, ব্যাস, তাহলেই হবে। ময়ূরী, অপমানটা আমিও ফিরিয়ে দিতে চাই। অল ইউনিভার্সিটি কম্পিটিশনের জন্য যখন ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্ট সিলেকশনটা হলো, তখন আমার নামটা কেউ বললো না, অথচ আমিও ফার্স্ট ক্লাস পেয়ে আসা। সকলের সামনে তো সেবার এসডি স্যার বলেছিলেন শুধু সিলেবাস না, সিলেবাসের বাইরে গিয়ে যারা পড়াশোনা করে তারাই নাকি এলিজিবল। অতএব মেঘ, আমি না কোনোদিন কোনো গানের কম্পিটিশনে সেকেন্ড হইনি, কোথাও আমাকে সেকেন্ড লিড সিঙ্গার হিসেবে গানও করতে হয়নি। আর এখানে এসি স্যার প্রথম থেকে ওকে ফেভার করে গেলেন। আমারও না অনেক অপমান জমে আছে ওর ওপর, আমিও সেগুলো ফিরিয়ে দিতে চাই অন্তত একবার। আমার না মাথায় একটা আইডিয়া এসছে। কিরকম? তুই তো কোনো খবরই রাখিস না। তুই জানিস পুনমের তো ওই গানের ব্যাপারে তোর ওপর ভীষণ রাগ। ও তো তোর পেছনে সবাইকে বলে বেড়ায় যে ও তোর থেকে বেটার গান করে, আর সবাই নাকি অকারণে তোর বেশি বেশি প্রশংসা করে। এটা কিন্তু খুব একটা ভুল বলেনি। তুই কোনোদিন ওর গান শুনেছিস? ও কিন্তু সত্যিই দারুণ গান গায়। হয়েছে, বুঝেছি। এই গোটা ইউনিভার্সিটিতে কেউ গান বোঝে না, একা তুই গান বুঝিস, তাই তো? আচ্ছা, পুনমেরটা বুঝলাম, কিন্তু মৌসুমি কেন রেগে আছে আমার উপর? ও বাবা, রাখবে না? তুই ওর ক্রাশকে বিয়ে করে বসলি। মৌসুমির তো ডে 1 থেকে এসডি স্যারের ওপর বিরাট ক্রাশ। তাই? আরে তুই জানিস না ও যে কি কি বানিয়ে বানিয়ে বলতো যে এসডি স্যার নাকি ওকে বলেছে ওকে প্রাইভেট টিউশন দেবে, আবার ওকে বলেছে নাকি ইউ লুক গর্জিয়াস। তাই? তুই হাসছিস? তোর রাগ হচ্ছে না? রাগ কেন হবে? হতেও তো পারে কথাগুলো সত্যি। বাবা মেঘ, বিয়ে হয়ে তো তোর দেখছি বেশ চেঞ্জ হয়েছে। কিরকম? তুই না গুটি গুটি থেকে বেশ দুষ্টু হয়ে গেছিস। তো এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিয়ে হয়ে গেল, কিছু বদল তো হবে। এই মেঘ, বলছিলাম তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? তোর এসজি স্যারের সাথে প্রেম হয়েছে?